নমস্কার। আমরা ফিরে এসেছি নিশাচরি কথা নিয়ে। আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কামরা আর আমরা। গল্প পাঠে আমি নীল, যতীনের চরিত্রে সন্টু, মায়ের ভূমিকায় পাপিয়া, গার্ড সাহেব এবং বৃদ্ধ লোকটির ভূমিকায় উজ্জ্বল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে কামরা আর আমরা। খোকা, আজ না গেলেই নয়। ওরে আজ অগস্ত যাত্রা রে, আজকে বিদেশে যেতে নেই। সুটকেসটা গোছাতে গোছাতে আমি বললাম, কেন বলো দেখি মা, আজ বিদেশে গেলে কি হয়? আজকের দিনে যাত্রা করে অগস্ত্যমণি আর ফিরেই আসেননি। অগস্ত্যমণির বউ ভারী কোঁদল করত, তার ভয়েই তিনি এই আসি বলে পিট্টান দিয়েছিলেন। কই শাস্ত্রে সে কথা তো লেখে না। আরে শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমণির বউ মানহানির মামলা এনে স্বাস্থ্যকারকে জব্দ করে দিতেন যে। কাজেই স্বাস্থ্যকাররা সেসব কথা চেপে গেছে। না রে না, তুই বোঝ, বিন্দ পাহাড় বলে কথা। থাক মা, ও গল্প আমিও জানি। তোমার কোনো ভয় নেই মা, মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসব। তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? নাও একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। সাবধানে যাস, কি থেকে কি হয়ে যাবে এ কথা শোনে না। বাবা সাবধানে যাস, ঠিক আছে? দুগ্গা দুগ্গা। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম। এ সময় কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পরে নমস্কার, সে কি বেড়াতে যাওয়া না নরক যন্ত্রণা ভোগ করা? প্রথমেই আমাদের বেনারসে যাওয়ার কথা। সেখানে গিয়ে পৌঁছবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে। কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিল। খানিকক্ষণ পরে অন্ধকারে যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকা আমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কে আমার গা ধরে নাড়া দিচ্ছে? ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল। আমি বললাম, এই যতীন, আমার ঘুম ভাঙালে কেন? যতীন বলল, আরে আমিও তো তোমাকে সেই একই কথা জিজ্ঞেস করতে চাই। তার মানে? তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি হে, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলাম, তুমি তো আমার গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। বেশ লোক, যাই হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পা নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকে তুমি ধাক্কা মেরেছ। আমার সাথে ঠাট্টা করছো বুঝি? যতীন গম্ভীর স্বরে বলল, মানে? তাহলে তো গাড়িতে তো আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলো কি? চোট্টর আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কামরায় আমরা দুজনে ছাড়া আর কেউ নেই।
এবং আমাদের জিনিসপত্রগুলো একটাও অদৃশ্য হয়নি। যতীন বলল, নিশ্চয়ই চোর এসেছিল। ভাগ্যিস আমাদের ঘুমটা ভেঙে গেল, তাই চুরি করার আগেই তাকে সরে পড়তে হয়েছে। উফ, খুব জোর বেঁচে গেছি। এক কাজ করো, জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিভিয়ে আর কাজে নেই। উফ, আচ্ছা জ্বালাতন। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো। তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার ঘুম ভেঙে গেল। এবার কেউ আর ধাক্কা মারছিল না। এবারে কামরার ভিতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি কামরার ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলাম। এ আবার কি ঝামেলা রে বাবা, আজ কি রাজ্যের আপদ এখানে এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হচ্ছে সে ভয়ানক জখম হয়েছে, কিন্তু কামরার জানলা দরজা সব বন্ধ। সে ভেতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। যতীন, আলো নেভালোকে? জানি না তো, আমি ভাবলাম তুমি নিভিয়েছ। কুকুরটা ভিতরেই আছে। বেঞ্চি থেকে পা নামানো যাবে না, ব্যাটা যদি খ্যাঁক করে কামড়ে দেয়। তোমার টর্চটা কোথায়? এই তো আমার পাশেই আছে। জেলে দেখো তো কুকুরটা কোথায়। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠিটা মাথার ওপরে তুলে প্রস্তুত রইলাম। কুকুর যদি তেড়ে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিচ্ছু নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। অসম্ভব। কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল, সে এলোই বা কেমন করে, আর গেলই বা কোথায়? আমার মনে হয় কুকুরটা বোধহয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল। আমরা ঘুমের ঘরে ভুল শুনেছি। ঠিকই বলেছ, কিন্তু আজকে ঘুমের দফা রীতি। এসো বসে গল্পই করা যাক। এই বলে আমি বসে পড়লাম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আর একজনকে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। বললাম, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশের বেঞ্চ থেকে যতীন বলল, কই, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম, কই, কেউ তো সেখানে নেই। আর তারপরেই শুনতে পেলাম আমার কানে কে ফিস ফিস করে কথা বলছে। কি বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ বলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ যতীন বলল, মোহন, মোহন, মোহন তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললাম, আমার বিছানায়। তবে তবে আমার কানে কানে কে কথা বলছে? জবাব না দিয়ে দুপাশে দুহাত বাড়িয়ে দিলাম, কিন্তু কারোর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানের কাছে মুখ এনে কে ফিস ফিস করছে। ডাক্তারি পড়ি, রোজ দুহাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালায়। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি। স্বপ্নেও কখনো ভূত দেখিনি, তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়বার শক্তিও আর রইল না। যতীনেরও বোধহয় সেই অবস্থা। সে প্রায় কান্নার সুরে বলল, মোহন, মোহন, কামরার ভেতরে কারা যেন এসেছে। কে আমার সঙ্গে ফিস ফিস করে কথা বলছে? ওই যে শোনো, শোনো, ওই যে কি আবার ঘরে চড়ে বেড়াচ্ছে। সত্যি কথা,
ঘর ময়কে চলে বেড়াচ্ছে, খট 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 খট, খড় মর। এ যেন কোনো মানুষ্যহীন হাড়ের আওয়াজ। এই ভীষণ আওয়াজ আমি জানি কঙ্কালকে নাড়লে ঠিক এমনই অস্থি ঝঙ্কার জেগে ওঠে, কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। অচম্বিতে আর এক ব্যাপার, কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কে যেন কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিস ফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলাফেরার খটখটানি, এক কোণ থেকে মেয়ে গলায় সেই কান্না। গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একই সঙ্গে সব শুনতে লাগলাম। যতীনের কোনো সাড়া নেই, সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো কি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে? কি ও দুটো অন্ধকারে অগ্নিময় চক্ষু? চোখ দুটো ভাসতে ভাসতে যেন আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে গেল। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিল। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভিতরেই দু হাতে দুধদার ঘুষি ছুটতে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠল, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কাউকে ভয় করি না, সরে যা সব, আমি তোদের কাউকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট দপ করে চলে গেল। নিজের বিছানায় বসে যতীন ঠক ঠক করে কাঁপছে। তার অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভিতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজ কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লাম। যতীন অস্ফুট স্বরে বলল, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, আমারও তাই মনে হয়। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না, স্বপ্ন নয়, ওই দেখো। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের ওপরে রক্ত ছিটকে পড়ছে। তাজা লাল রক্ত, রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রসব করছে। আমি আর সহ্য করতে পারলাম না, অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লাম। পর মুহূর্তে প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন এক এক লাফে ট্রেন থেকে বাইরে গিয়ে পড়লাম। গার্ড এসে জিজ্ঞেস করলো, তোমরা ট্রেন থামিয়েছো? আমি বললাম, হ্যাঁ। কেন? গাড়ির ভিতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি আমরা তা বলতে চাই না, কিন্তু ও কামরার ভিতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয় পাগল হয়ে যেতাম, না হলে মারা পড়তাম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হ্যাঁ এ বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও একটু বুঝিয়ে বলো। যতীন বলল, ওই কামরায় ভূত আছে। গার্ড হো হো করে হেসে উঠল। কামরায় ভূত? এক নতুন কথা হলেও বটে। বাঙালি বাবুদের মাথা খুব সাপ। ট্রেনের কামরাতেও তারা ভূত খোঁজে। আমি বললাম, ভূত কিনা জানি না, কিন্তু ওই কামরার ভিতরে আমরা যেসব বিভীষিকা দেখেছি তা স্বাভাবিক না। অ্যালার্ম কর টেনে ওসব বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও?
ওসব চালাকি আমার সাথে চলবে না, তোমাদের জুরমানা দিতে হবে। আমি বললাম, সাহেব আমি জরিমানা দিতে রাজি আছি, তবে ওই কামরায় ঢুকতে আর রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভিতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ, পোটলা পুটলি প্রভৃতি, ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেট করে তাড়াতাড়ি মাটিতে বসে পড়ল, নইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা ফাটিয়ে দিত। গার্ড চেঁচাতে লাগলো, পাকড়ো পাকড়ো। একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভিতরে গিয়ে ঢুকল, এবং বলাই বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বলল, বাবু, ব্যাপার কি বুঝতে পারছি না। ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন বুঝবার সময়ও নেই। তবে তোমার কথাই সত্যিই মনে হচ্ছে। আপাতত তোমরা অন্য কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেব। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলাম, তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শোনবার জন্য ব্যাকুল। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলাম। একটি আধবুড়ো ভদ্রলোক, পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলেই চেনা গেল, আমাদের কাছে এসে বললেন, মশাই, 11 বছর ওই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড চলেছিল। আমি বললাম, তার সঙ্গে এ ব্যাপারে কি সম্পর্ক? সম্পর্ক হয়তো কিছুই নেই, তবে শুনুন না, রানীগঞ্জে গাড়ি থামলে পরে দেখা যায় একটা সেকেন্ড ক্লাস কামরার ভিতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটি কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলো তার কোনো সন্ধান পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললাম, একটা কুকুরও ছিল? তারপর? তার কিছুদিন পরে ওই কামরাতেই 3 জন সাহেব হাওড়া থেকে আসছিলেন, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কেউ বা কারা তাদের ভয়ানক ভয় দেখিয়ে আসে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বলল, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায় নাকি? মানুষকেই ভূত খুঁজে বের করে। তিনি বললেন, তারপর প্রায়ই ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবারই রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। হ্যাঁ, রানীগঞ্জ কেন, আর একটু হলেই না আমাদের দুজনকে ভবনদীর পারে যেতে হতো। আমি বললাম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলবো না। সত্যি আজকে যাত্রা অশুভ। শুনছিলেন কামরা আর আমরা, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে ও মোহনের ভূমিকায় নীল, যতীনের চরিত্রে সন্টু, মায়ের ভূমিকায় পাপিয়া, গার্ড সাহেব ও বৃদ্ধ লোকটির চরিত্রে উজ্জ্বল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।